সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আলোচনায়। আজকের আলোচনার বিষয় চাকরিতে, সরকারি কিংবা বেসরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার আন্দোলন। আমাদের স্টুডিওতে এসছেন দুজন শিক্ষার্থী, একজন জনাব মামুনুর রশিদ রতন এবং আরেকজন সৌরভ গাঙ্গুলি সকাল, দুজনই ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে। শুরুতে আমি যাব মামুনুর রশিদ রতনের কাছে। আপনি একটু বলবেন যে ৩৫ যে আবেদনের জন্য আপনারা জোর দাবি করে আসছেন, মামলা হামলা আন্দোলন, সেটা দীর্ঘদিন থেকে চলে আসছে, এটার ইতিহাসটা কিরকম এবং এটার যৌক্তিকতাটা কি? ধন্যবাদ রূপসী বাংলা টেলিভিশনকে। আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থীর যে প্রাণের দাবি, যৌক্তিক দাবিটি আবারও আজকে আলোচনায় নিয়ে আসার জন্য। আমি একটু ইতিহাসটা সম্পর্কে বলি। চাকরিতে আবেদনের বয়সসীমা এটা একটা ইতিহাস দীর্ঘদিনের। ব্রিটিশ ভারত থেকে এটা নির্ধারণ করা হয়, 23 ছিল। যখন পাকিস্তান শাসনামল ছিল তখন এটা 25 বছর ছিল। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন এটা 2 বছর বাড়িয়ে 27 করা হয়। জি। কিন্তু তখন কোনো আন্দোলন করার প্রয়োজন হয়নি। তখন যারা নীতি নির্ধারক ছিল তারা নিজ উদ্যোগে ছাত্রদের কথা বিবেচনা করে, দেশের কথা বিবেচনা করে, দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনা করে তারা বয়সটি বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজ এটি পরে আবারও আমাদের যারা নীতি নির্ধারক ছিল তারা 1991 সালে, যখন মানুষের গড় আয়ু 57 বছর ছিল, তখন এটি বাড়িয়ে 27 থেকে 30 করা হয়। আচ্ছা, সেটা গত 33 বছর আগে। কিন্তু 33 বছর পরে আজকে 2024 সাল, এই 24 সালে এসে আজকে বাংলাদেশ অনুন্নত থেকে উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছে। মানে মাঝখানে একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিন্তু এই দীর্ঘ সময় ধরে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সিনিয়র যারা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আছি একটা যৌক্তিক দাবি নিয়ে। আমরা রাষ্ট্রের কাছে কোনো চাকরি চাইনি, আমরা চেয়েছি যে আমরা একটু সুযোগটুকু দেওয়া হোক। কারণ আমাদের 26 থেকে 27 বছর লেগে যায়। আমি একটা এখানে অ্যাড করি যে বাংলাদেশের মুষ্টিমেয় 4-5টা 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 4-5টা ইউনিভার্সিটি বাদে বাকিগুলোতে ভয়াবহ সেশন জট। এই সেশন জটের কারণে চাকরির সময়টা খেয়ে দিচ্ছে, ছাত্ররা একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। এই 26-27 বছর লেগে যায়। একজন ছাত্র 26-27 বছর সে জীবনে সময়টা, গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করে সে 3 বছরে কিভাবে একটা সার্টিফিকেট ইনভ্যালিড করে দেয় একটা রাষ্ট্র। এর জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সেটা এই আন্দোলনের কারণে আপনারা জানেন যে আমাদের শিক্ষার্থীদের উপর পুলিশ প্রশাসনের কিছু অহেতুক কর্মকর্তা আমাদের উপর অনেক লাঠিচার্জ করে। আপনারা প্রায় মিডিয়ায় দেখে থাকেন, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তো এই একটা বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে এরকম অসভ্য একটা এই সিস্টেম, আসলে এটা মেনে নেওয়া যায় না। দেখেন, আমরা যে যৌক্তিক দাবিটির জন্য আন্দোলন করছি, এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এই 2018 সালের নির্বাচনী ইস্তিহার ছিল। জি, সম্ভবত 30 নম্বর পৃষ্ঠায়, 33 নম্বর পাতা। শিক্ষা দক্ষতা ও মেধা ভিত্তিতে এটা বয়স বৃদ্ধির কথাটা উল্লেখ আছে। মিস্টার রতন, আপনার সামনে একটা জিনিস আনবো। আজকে দৈনিক মানবজমিনে একটা স্টোরি ছাপা হয়েছে যে বয়স 35 নিয়ে আসলে কি হচ্ছে। এখানে দু একজন শিক্ষার্থীর কমেন্টস পাওয়া গেছে যে তারা বলছে যে চাকরির ক্ষেত্রে, প্রবেশের ক্ষেত্রে বয়স সীমাটাই উঠিয়ে দেওয়া উচিত। এই ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এটা একটা উনি যে মন্তব্য করছে, আমি মনে করি বর্তমান সময়ে এটা আমি ওনাকে 100% এটা করি, সাপোর্ট করি। কারণ দেখেন, বর্তমান সময়ে এসে আমাদের বিশ্বে একমাত্র বাংলাদেশ ব্যতীত আর পাকিস্তান ব্যতীত বিশ্বের কোথাও 30 নেই। বিশ্বে 162টা দেশে সর্বনিম্ন চাকরিতে আবেদনের বয়স সীমা 35। যেখানে আমাদের পার্শ্ববর্তী ভারত চাকরিতে আবেদনের বয়স সীমা 35 থেকে 45 এবং শ্রীলঙ্কায়, মালদ্বীপে 45, শ্রীলঙ্কায় 35, আফগানিস্তানে 35। শ্রীলঙ্কাতে 45 বছর আবেদন করতে পারেন এবং উদীয়মান পরাশক্তি চীনে 40 বছর।
জি তো বিশ্বের এই যে চীন, ভারত, তারা বিশ্বের সবচেয়ে জনবহুল জনসংখ্যা দেশ হয়েও তারা তাদের জনসংখ্যাকে কাজে লাগিয়ে জনশক্তিতে রূপান্তর করিয়ে তারা আজকে বিশ্বের রোল মডেল। জি আর আমরা আজকে একটা পুরনো সিস্টেমকে চেঞ্জ করতে পারছি না। এই পুরনো সিস্টেমটা চেঞ্জ করার জন্য আমাদের আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের অনেক সময় অনেক নেতাকর্মীরা এটা বিভিন্ন সময়ে তারা বক্তব্য দিয়েছেন। তারা জি কথা দিয়েছেন। জি যেমন ২০১২ সালের ৩১শে জানুয়ারিতে বাংলাদেশের সাবেক স্পিকার এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আব্দুল হামিদ স্যার উনি বলেছেন যে এই বয়স বৃদ্ধির প্রসঙ্গে উনি কথাটা তুলেছিলেন জি এবং পরবর্তীতে এটি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, মাননীয় সেতুমন্ত্রী উনি বলছেন যে আগামী মাসে ৩৫ করে দেওয়া হবে। সেটা হচ্ছে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারিতে। আচ্ছা তো আগামী মাস আর শেষ হয় না। আচ্ছা এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেকেই আমাদেরকে আশ্বস্ত করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এই দাবিটা বাস্তবায়নের একটা দ্বার প্রান্তে পৌঁছে যাই, ঠিক তখনই আমাদের দেশে যারা নীতি নির্ধারকরা তারা বিসিএস নামক একটা ভুল তথ্য দিয়ে আমাদের দূরে সরে দেয়। আচ্ছা আপনি দেখেন একটা বিসিএস ই কিন্তু বাংলাদেশে একমাত্র চাকরি না। চাকরি না, বহু চাকরি রয়েছে। জি, জি। একটা চাকরি বিসিএস রয়েছে, ব্যবসা রয়েছে, জি, ব্যবসা জি। প্রতিষ্ঠান রয়েছে। একটা বিসিএস কমপ্লিট করতে একটা বিসিএস ৩ থেকে ৪ বছর লেগে যায়। প্লাস একটা বিসিএস এ আপনার আ সর্বোচ্চ ক্যাডার, নন ক্যাডার মিলে ৪-৫ হাজার নিয়োগ পায়। জি আচ্ছা, এই যে গ্যাজেট হয়, বাকিগুলো এটা তো মোট চাকরির বাজারে ২% ও হয় না। না তাহলে তো আরো অনেক সরকারি আছে, বেসরকারি আছে, প্রাইভেট কোম্পানি আছে, ব্যাংকগুলো আছে। কিন্তু এই যে ৩০ এর কারণে কিন্তু ওই বেসরকারি ব্যা ব্যা মানে প্রতিষ্ঠানগুলো এটা তাদের তারা মধ্যেও একটা নির্ধারণ করে অ্যাটিটিউড রাখছে। তৈরি হয়েছে জি, যে জি। এই যে সরকারি বয়সে সরকারি চাকরিতে ৩০ হওয়ার কারণে অন্যান্যরা এক ধরনের এই মতটাকে ধারণ করে বসে জি, আছে জি, জি। এবং তারা ৩০ এর বাইরে চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা এই ৩০ কেই ধারণ ৩০ করে কেই বসে ধারণ থাকে। করে আছে। অথচ ৩০ এর পরেও মানুষ কর্মক্ষম থাকে ৬০ বছর পর্যন্ত। যেকোনো সময় এই সার্ভিসগুলো দিতে পারে। আচ্ছা দেখেন, এটা আমাদের নীতি নির্ধারকগুলো বলতেছে আমরা ৩০ এর পরে ইনভ্যালিড, ৩০ এর পরে আমাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে, আমাদের কাজের প্রতি ইয়ে নেই। কিন্তু তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে বিশ্বের যে আমরা বিশ্বের দেখেন ১৬২ টা দেশ, তাহলে তারা কিভাবে এটা বা বা ৩৫ করলো, সর্বনিম্ন ৩৫ করলো। তাদের শিক্ষার্থীরা কিভাবে তারা কম্পিটিশন করে জব নিচ্ছে, বিভিন্ন সেক্টরে প্রবেশ করতেছে। আমি মনে করি যে ৩০ এর কারণে এই ৩০ এই সীমাবদ্ধ থাকার কারণে আমাদের আমরা গবেষণার দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে কোনো গবেষক নেই, কোনো সাহিত্যিক নেই, কোনো উদ্যোক্তা হতে পারছে না। কারণ আমরা ২৬-২৭ বছর পড়াশোনা শেষ করে আমাদের হাতে সময় থাকে ৩ থেকে ৪ বছর। এই ৩ থেকে ৪ বছর তখন আমাদের চিন্তাধারা থাকে যে আসলে আমি যদি উদ্যোক্তা হতে যাই তাহলে আমার ৩০ এই আমি ইনভ্যালিড। তাহলে আমি কোনো জবে এপ্লাই করতে পারব না। জি। তখন ১ম এ সে বেছে নিবে চাকরি। আগে চাকরি চাকরি। চাকরি খোঁজো। এইজন্যই দেশে মানে হতাশা। আগে চাকরি খোঁজো, আগে জুতার জি, তলা খোয়াও। জি, জি। তারপর হলো তাহলে অন্য চিন্তা। হ্যাঁ, এরপর হতাশায় জি, ভোগো। এরপরে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। হ্যাঁ, তা একটা এরকম একটা ধারণা তৈরি হয়েছে যে এখন ৩০ এর কোটা পার হলে আর বউ পাওয়াটাও মুশকিল হয়ে যায়। হ্যাঁ। এটাও মানে অনেকে এই আমাদের এই হ্যাঁ, এই বলেছে। ধারণাটা একদম সবার মনে গেঁথে আছে এবং যে এই ছেলের বয়স ৩০ এর বেশি হয়ে গেছে, এই ছেলেকে আর বিয়ে দেওয়া আচ্ছা যাবে। আর ঠিক আছে আমি একটা তথ্য দিই আপনাকে। আ বেসরকারি সংস্থা আচল ফাউন্ডেশন নামে জি, ২০২৩ সালে ওনারা একটা প্রতিবেদন দিয়েছিল জি, যে বাংলাদেশে আ ৫১৩ জন আত্মহত্যা করছে। জি। এটা এর মধ্যে ৯৮ ৯৮ জন শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আচ্ছা। হ্যাঁ, এটা কিসের জন্য করলো? এটা তারা আর যারা এটা আত্মহত্যাগুলো করেছে তাদের বয়স ২৯ থেকে ৩০ এর মধ্যে ছিল। দ্যাট কারণ মিনস এই ৩০ এ হ্যাঁ, আটকে আছে। এই ৩০ এর মধ্যে তারা হতাশ। ৩০ এর পরে তো আর আমি শেষ। আমি যাবো একটু মিস্টার সকালের কাছে। আপনি একটু যদি বলেন যে আসলে এই আত্মহত্যার প্রবণতার কারণটা কি? আর সেশন জটের কারণে যে মেধার অপচয় হচ্ছে, এটা কি কতটুকু যৌক্তিক? অবশ্যই আমি এটা মানে খুব খারাপভাবে নিবো। কারণ হচ্ছে যে এই যে একটা প্রেশার মানে কেউ হচ্ছে যে ধরেন ২৭-২৮ বছর বয়সে যখন একজন স্টুডেন্ট থাকে সে কিন্তু মানে অবশ্যই কোনো কাজের সাথে যুক্ত থাকে। কেউ হচ্ছে টিউশনি করে পড়াশোনা করে। মানে তার নিজের দিকটা দেখতে হয় এবং পরিবারেও কিছু টাকা কিন্তু পাঠাইতে হয়। এই যে একটা প্রেশার আরেকটা জিনিস আছে যে
বাংলাদেশে একটা সরকারি চাকরিতে আবেদন করতে গেলে একটা হিউজ পরিমাণ অর্থ দিয়ে তারপর আপনাকে আবেদন করতে হবে। জি এখন সেই আবেদনটার দিকে একটু তাকান, একই দিনে মানে একটা ছেলে টিউশনি করিয়ে বা অন্য কোনো কাজ করে সে কিছু টাকা জমিয়ে একটু আবেদন করলো, আবেদন করার পরে ওই আবেদনের ফি টাকাটাও কিন্তু কাজে লাগে না। দেখেন একই দিনে 13 থেকে 15টা পরীক্ষা আমি দেখছি জি একই দিনে। খুবই তাহলে অযৌক্তিক, খুবই খুবই অযৌক্তিক। অযৌক্তিক একই দিনে কেন? আপনারা এটা একটা মানে সুশৃঙ্খল একটা সিস্টেমে আনতে হবে। কারণ হচ্ছে যদি আপনি এই সিস্টেম থাকে তাহলে ওই টাকাটা স্টুডেন্ট কিন্তু অনেক কষ্ট করে টিউশনি করে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করে আবেদনটা করে, কিন্তু সে জি সুন্দরমতো পরীক্ষাটাও দিতে পারে না। জি এইরকম নানা রকম হতাশার কারণে আর বয়সটা যখন শেষের দিকে যাবে তখন হচ্ছে বিভিন্ন রকম টেনশন কাজ করে যে আমি চাকরিটা না পেলে আমার পরিবার দেখবো কি করে, নিজে চলবো কি করে, ভাই বোন থাকলে বৃদ্ধ বাবা মার ওষুধ কিনা লাগে, অনেক সময় বিভিন্ন রকম সমস্যার কারণে সে নিজে পরে এই সমাজ এই রাষ্ট্রের ব্যর্থতা নিজের মানে কাঁধে নিয়ে সে আত্মহত্যার দিকে ধাবিত হয়। এখানে সবচেয়ে বড় বিষয় যে যখনই বয়সটা 28 থেকে 30-এর কাছাকাছি চলে আসে তখন তার মধ্যে কতগুলো প্রেশার ভর করে, সেটা হলো যে বয়স চলে যাচ্ছে, চাকরি হলো না, হ্যাঁ, বয়স 30 হয়ে গেলে বউ পাওয়া যাবে না, তো তারপর মা বাবার একটা থাকে যে ছেলের বয়স 30 হয়ে যাচ্ছে, ছেলে তো চাকরি পেলো না, হ্যাঁ, ছেলেকে বিয়ে করাবো কিভাবে, কোন যোগ্যতায়, এই যে বিষয়গুলো। আরেকটা হলো যে এই এতদিন যাবৎ এই ছেলেকে পেলে পোষে পড়াশোনা করালাম, জমি বিক্রি করে নানানভাবে কষ্ট বিষ্ট করে পেনশনের টাকা দিয়ে চাকরির সমস্ত টাকা ইনভেস্ট করলাম, এই ছেলে যদি 30-এর মধ্যে চাকরি না পায় তাহলে শেষ। শেষ। এই যে মানসিকতাটা, এই যে এই এই খপ্পর থেকে, এক ধরনের সিন্ডিকেট, এক ধরনের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারছে না কেন আসলে? আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেখেন, আমাদের সরকারি চাকরিতে বলা হয়েছে 30 এবং 30-এর যে হিসাবটা বলা হয়েছে দেখেন 30-এর পরে নাকি মানুষের মেধা কাজ করে না, শরীর কাজ করে না, কোনো কিছু কাজ করে না, এরকম তথ্য তুলে ধরে। তাহলে আমার প্রশ্ন, এগুলো সবই মিথ্যা। বাংলাদেশে আপনি জেনে থাকবেন যে মাউন্ট এভারেস্ট জয় করেছে বাংলাদেশের চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তার। পড়াশোনা করে সে জি একজন ডাক্তার, একটা পেশা সে অলরেডি আছে জি ডাক্তার, সে কিন্তু মানে বাংলাদেশের মুখটা উজ্জ্বল করছে। 8849 মিটার উচ্চ যে মাউন্ট এভারেস্ট হুম। আরো লোৎসে পর্বতটা সে কিন্তু বিজয় করছে। তাহলে তার বয়স তো 33। আমি ক্লিয়ার বলে দিতে চাই 33 বছর বয়সে সে নিজেকে প্রমাণ করে একদম বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে এবং দেখিয়ে দিয়েছে যে মানুষ 30-এ আবদ্ধ না। 30-এর মধ্যে আবদ্ধ না, 30-এর মধ্যে বরঞ্চ আবদ্ধ। 40-এর উপরে গেলে 40-এর একটা উপরে কথা গেলে বলা ভালো যেতে হয়। পারে, কিন্তু এই 30-এর আমি যদি এই সর্বশেষ একটা নিয়ে কথা বলি, মাননীয় শিক্ষামন্ত্রী আপনাদের পক্ষে জনপ্রশাসন মন্ত্রীর কাছে একটা সুপারিশ পাঠিয়েছেন যে যাতে এই চাকরির বয়সসীমাটা বাড়িয়ে যায়, এবং জনপ্রশাসন মন্ত্রীও সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে আহ, এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি সদয় সম্মতি দেন তাহলে এটা বাস্তবায়ন হবে। তাহলে কি আমরা আমাদের এই যে আপনাদের দাবিটা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টির দিকেই তাকিয়ে আছে? হ্যাঁ, অবশ্যই। আপনি একটা জিনিস মানে জেনে থাকবেন যে বাংলাদেশে বর্তমানে এটা মানে এমন একটা সিস্টেম হয়ে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে যারা থাকে বা অনেক সময় ভুল তথ্য দেওয়া হয়। যেমন কালকে জনপ্রশাসন মন্ত্রী একটা ভুল তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনারা জেনে থাকবেন সরকারি চাকরিতে অনুমোদিত পদের সংখ্যা ফাঁকা মানে মোট হচ্ছে 19,151টি এবং জি সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সে জায়গায় যুক্ত আছে হচ্ছে 13,96,818টি। জি তাহলে এটা মাইনাস করে আপনি ক্যালকুলেশন করলে দেখবেন 26% ফাঁকা, অর্থাৎ 5,03,333টি ফাঁকা। অথচ তিনি কালকে একটা ভুল তথ্য দিলেন 3,70,000। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ভুল তথ্য উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রীর কান ভারী করে রেখেছে। হুম, এবং করোনার সময় যে ক্ষতিগ্রস্তরা হয়েছে তাকে এই সঠিক মেসেজটাই দেওয়া হয় না। করোনার সময় আপনি জানেন যে বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীর মধ্যে দ্বিতীয় হয়েছে স্কুল কলেজ বন্ধ রাখার দিক দিয়ে। জি 61 সপ্তাহ আপনি একটা স্কুল কলেজ বন্ধ রাখলেন, তাহলে এই স্টুডেন্ট শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করছে, কিভাবে চলবে? অটো পাস করাই দেওয়া হয়েছে সেই জায়গায়। তাহলে হুম। কিভাবে এই সমাজ এই সচিব আমলারাই হয়তো ভুল বুঝিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন রকম ভুল তথ্য দেয়, যার কারণে তার সে সঠিক সিদ্ধান্তটা নিতে তার অনেক সময় কষ্ট হয়। আপনি জানেন 35-37 একটা বিসিএস এর ডাটাবেস ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে 56% ছিল মুক্তিযোদ্ধা কোটা, টেকনিক্যাল কোটা। এরকম কোটার ভিতরে কিভাবে একজন ছেলে চাকরি পাবে 29-30 বছর বয়সে? কিভাবে? এটা বলা হয়েছে 30 বছর বা 29-এর সময় চাকরিটা পায় না। আসলে তখন ওই ডাটাবেসটা ছিল একটা কোটা নির্ভর ডাটাবেস। আসলে এটা জেনারেলদের সাথে যায় না। আচ্ছা, এখানে যদি আমি একটু মিস্টার রতনের কাছে আসি, তাহলে যে এই 2018 সালে বয়স বাড়ানোর কথা কিন্তু আওয়ামী লীগ আহ, ইশতেহারে বলেছিল। তারা বারবার বলছে, মাননীয় মন্ত্রী মহোদয়গণ তারা বলছে যে আওয়ামী লীগ তাদের ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে 2018 সালে তাদের ইশতেহার দেওয়ার যে এটা বাস্তবায়তে সমস্যাগুলো কোথায়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আহ,
যখন এটা 2018 সালে নির্বাচনী ইশতেহার একটা ছিল, জি। তো আমরা আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো এবার আমাদের দাবিটা বাস্তবায়ন করবে। করবে। ঠিক যখন আরেকটা নির্বাচন চলে আসলো, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার স্যারের কাছে আমরা গেলাম। আমাদের টিম 10 সদস্যের একটা টিম গেছিল। জি। স্যার আমাদের সাথে প্রায় 40 মিনিট কথা বলেছিল। জি। স্যার বলেছিল যে, "তোমরা এই দাবিটি এখনো কেন বাস্তবায়ন হয়নি?" মানে ওনার যে প্রশ্ন ওনার প্রশ্ন ছিল। অনেক আগেই যে বাস্তবায়ন হয়ে হ্যাঁ, যাওয়ার কথা ছিল। আরো তো অনেক ছিল দাবি। সবগুলো যেহেতু ইশতেহারে আ আ বাস্তবায়ন করা হয়েছে, এটা কেন করা হয়নি? কেন করা হয়নি? তো তোমরা যেহেতু এটা করা হয়নি, এমন সময় তোমরা এসেছো যে সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে আপা ব্যস্ত আছে। তো আমি এটা আপার সাথে এটা নিয়ে কথা বলবো। তোমরা শান্ত থাকো এবং তোমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাও। এটা দাবি নির্বাচনের পরেই এটা ইনশাআল্লাহ একটা ভালো কিছু পাবা। জি। তো আমরা সেই আশায় নিয়ে আরকি আ ফিরছিলাম। পরে স্যারের সাথে অনেক যোগাযোগ করা হয়েছিল। পরে নির্বাচন, নির্বাচন পূর্ববর্তী একটা ইশতেহার আসলো। সেই ইশতেহারে আর এটা দেওয়া হইল না। মানে এই নতুন যে নির্বাচন হ্যালো হলো এটাতে এটা এটাতে আর দেওয়া হয়নি। বাতিল হয়ে গেল বা বাতিল হয়ে গেল। স্কিপ হয়ে গেছে। জি। তো এই যে বারবার ওরা দিচ্ছে, বারবার ওরাই বিভিন্ন মতামত দিচ্ছে, বিভিন্ন বয়স বৃদ্ধি নিয়ে কথা বলছে। বিশেষ করে দেখেন রিসেন্ট আওয়ামী লীগের যে ভেরিফাইড একটা পেজ আছে, জি। এটাতে ৩ বার এটা বয়স বৃদ্ধি নিয়ে কথা বলা হচ্ছে, জি। পোস্ট করা হয়েছে। আচ্ছা। তো এইভাবে বিভিন্ন সময়ে ছাত্রদের সাথে ছাত্রদেরকে আশ্বস্ত করতেছে। জি। আমরাও সেই আশায় বুক বেঁধেছি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একজন আ শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী, জি। উনি আমাদের কথা বিবেচনা করে আমাদের দাবিটি উনি মেনে নিবেন। জি। হ্যাঁ? তো আমরা এখনো সেই আশায় আছি, সেই আশায় আমরা মাঠে আছি যে আমাদের কবে দাবিটা বাস্তবায়ন করে দেয়। কিন্তু জি। এর মধ্যে আমরা যেটা দেখলাম যে মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল স্যার উনি যে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটা যে ডিও লেটার পাঠিয়েছেন জি। যে বয়স বৃদ্ধিটা নিয়ে। জি। তো এই ডিও লেটারের পর থেকেই একটা অন্যরকম ছাত্রদের মধ্যে যেহেতু শিক্ষামন্ত্রী এটা জনপ্রশাসন অবশ্য উনি মন্ত্রণালয় বলে দিয়েছেন যে হ্যাঁ, এটা উনার ব্যক্তিগত মত। ব্যক্তিগত। কিন্তু পরে জনপ্রশাসন সর্বশেষ যে সংসদে সর্বশেষ ৬ মে জি। ৬ মে আ আ মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম স্যার জি। এবং ফরিদা ইয়াসমিন মাননীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন আপা দুজনেই এটা আবার প্রস্তাবটা তুলছিল সংসদে। জি। তখন জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন মাননীয় মন্ত্রী ফরহাদ হোসেন স্যার উনি বলল যে এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত। তাহলে যদি নীতিগত সিদ্ধান্ত হয়, তাহলে নীতিগত সিদ্ধান্ত যদি আগামী ১০ বছর পর আ বা বা পূরণ করা হয়, আমরা তো ১০ বছর পর্যন্ত ওয়েট করতে পারব না। নীতিগত সিদ্ধান্ত তো দ্রুতই বাস্তবায়ন হওয়া দরকার। দ্রুত কারণ আমরা বা আপনারা সবাই জানেন যে ২০১৯ সালে করোনা মহামারীর কারণে সারা বিশ্ব যেখানে অফ হয়ে গেছিল। জি। যেখানে সারা বিশ্ব অফ হয়ে গেছিল এবং অন্যান্য দেশে ১৬২ টা দেশে ৩৫ সর্বনিম্ন থাকার পরেও তাদের নীতি নির্ধারকগুলো তাদের ছেলেমেয়েদের কথা, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২-৩ বছর ছাড় দিয়েছে। কিন্তু আমাদের এটা কি করছে? বাংলাদেশ সরকার বিভিন্নভাবে অন্যান্য সেক্টরগুলোতে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রণোদনা দিয়েছিল। কিন্তু আমরা বারবার এটি আন্দোলন করার পরে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটা বৈষম্যমূলক ব্যাকডেট দিয়েছিল। আচ্ছা। যেই ব্যাকডেটটা আওতায় আ ১৫% শিক্ষার্থী পড়েছে এবং 85% ৮৫% শিক্ষার্থী এটা বাদ পড়েছে। কারণ আমি নিজেও ভুক্তভোগী। আচ্ছা, আচ্ছা। আমি মানে এটা একটা চটকদারিতা ছিল। এটা কিরকম? ২০২০ সালের মার্চ মাসে যাদের বয়স শেষ হইছে। জি। ২০২০ সালের মার্চ মাসে যাদের বয়স শেষ হইছে মানে ৩০ প্লাস হয়েছে। তারা এই ব্যাকডেটের আওতায় পড়ছে ৩৯ মাস। আচ্ছা। অথচ তখন করোনা ভালোভাবে দেশে শুরু হয়নি। ওই শিক্ষার্থীরা ৩০ বছর প্লাস করছে, পরীক্ষা দিছে, ওরা শেষ করে ওই সুবিধাটা তারা পেল। কিন্তু আমরা এটা পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আমরা প্রশ্ন করছিলাম যে, "আপনারা ব্যাকডেটটা কিসের ভিত্তিতে দিলেন?" আচ্ছা। এর ভুক্তভোগী তো ক্লাস 1 থেকে একজন যারা ক্লাস 1 থেকে পড়তেছে এবং মাস্টার্স পর্যন্ত সবাই তো এটার ভুক্তভোগী। আমরা তো আমাদের বয়স তখন ২৬, ২৭, ২৮ বছর। জি। ২৭ বছর। তখন তো আমরা মেইন ভুক্তভোগী। আমি তো একদিনও পেলাম না। জি। তাহলে এটা কিসের ভিত্তিতে? আমার অক্টোবরের ১৫ তারিখে আমার বয়স শেষ হইছে। আমি তো একদিনও পাইনি। এখানে একটা কথা বলছিলেন যে যুবনীতির কারণেও আপনাদের এই বয়সটা ৩৫ হওয়া দরকার। এটা কি? আচ্ছা ধন্যবাদ।
বাংলাদেশের যুবনীতিতে একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের যুবনীতিতে 18 থেকে 35 বয়সীদের যুবক বলা হয়, হুম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে 30-এই ইনভ্যালিড, বুড়ো হয়ে যাচ্ছেন। 30-এই শেষ। 30-এর পর আমাদের কোনো যোগ্যতা থাকে না, 30-এর পর আমরা কোথাও আবেদনটা করার সুযোগটুকু পাই না। আচ্ছা আচ্ছা। আরেকটা ব্যাপার হলো যে গড় আয়ু বৃদ্ধির কথা বলা হচ্ছিল যে গড় আয়ু বৃদ্ধি হওয়ার কারণে এটা অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, 30 থেকে 35 চলে যাওয়ার কথা। হ্যাঁ, অবশ্যই। কারণ এই এতদিন এই পূর্বের ইতিহাস দেখলে বোঝা যায় যে এই যে বয়স বৃদ্ধিটা পর্যায়ক্রমে হচ্ছে, এটা কিন্তু গড় আয়ুর বৃদ্ধির কারণেই। এই যে তো 1991 1991 সালেও কিন্তু যখন মানুষের 57 বছর গড়ায়ু ছিল, তখন 27 থেকে 30 করা হয়েছিল। কিন্তু এখন আমার মানুষের গড়ায়ু বেড়েছে, কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে। 33 তো বছর এখন 33 বছর পর কেন এটা আমাদের আন্দোলন করতে হবে? এটা কেন অটোমেটিক আমরা হয়ে যাওয়ার রাজপথে কথা ছিল। মাইর খাবো? তো মিস্টার সকাল বলবেন আমাকে একটু, এই যে মেধা পাচার হয়ে যাচ্ছে, এটা ঠিক কিভাবে? মেধা পাচার হচ্ছে, দেখেন একটা ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ঠিক আছে, তখন সে জানে যে বাংলাদেশে এত এত সেশন জটের মধ্যে এত এত কাহিনী, সরকারি চাকরি আমি করতে যাব, একটা একটা চাকরির পরিবর্তে এত এত স্টুডেন্ট আবেদন করে, এই যে যে বিষয়গুলো, এগুলো কিন্তু সরকারের একটা মানে সরকার এটা সঠিক একটা মানে প্রসেস করে আনতে পারে না। এই সমস্যাগুলো দেখে যে আমি এই জায়গায় পড়াশোনা করবো, আমার 26 থেকে 27 বছর একটা সার্টিফিকেটের মেয়াদ লাগবে, তাহলে আমি পরবর্তীতে সময় পাবো 2 থেকে 3 বছর, তার মধ্যে আবার যদি করোনা বা এরকম কোনো সিস্টেমেটিক লস হয়, এবং সরকারের অনেক সময় দায় থাকে, নির্বাচন ইস্যু থাকে, অনেক সময় দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা তৈরি হয়, সেই যাই ঝামেলা পড়তে পারি, তাহলে আমি আগে থেকে একটা উন্নত দেশে গিয়ে আমি আমার জীবনটা সেটেল করি। সেটার উপরে। সে মানে অবশ্যই চাবে আমি এই ঢাকা শহরে যানজটের মধ্যে থাকা চাইতে আমি একটু ভালো মানে কামনা করতেই পারি ভালো দেশে উন্নত জীবনযাপন। জি অনেকে উন্নত জীবনযাপন শেষেও দেশে ফিরে আসতে চায়, যে আমি দেশে গিয়ে আমার সার্টিফিকেটটা এবং আমার যে মেধা, আমার যে মানে সম্পদটা, মেধা সম্পদ অর্জন হয়েছে, এই সম্পদটা আমি দেশে কাজে লাগিয়ে কিভাবে দেশটার উন্নতি করতে পারি। জি। কিন্তু সে যখন এসে দেখে যে তার মেধার, তার সার্টিফিকেটের মূল্য হচ্ছে 30 বছর, তার ওইটা অর্জন করে আসতে আসতে 27-28 হয়ে যায়, এবং পরবর্তীতে সে এই যে যে মানে এই পরীক্ষাটা দিবে, দেশে আসলে কি করতে পারবে আসলে? সে দেশে কিছুই করার থাকে না। হ্যাঁ। এই জন্য তারা আর এই দেশে আসতেই চায় না। এই জন্য আমাদের দেশের মানে টপ মেধাগুলো অন্য দেশে চলে যায়। আচ্ছা, মিস্টার রতন আমাকে বলবেন যে এই যে হতাশা এবং আত্মহত্যা, এই কথাটা বলতেছিলেন, আসলে এটার ব্যাখ্যাটা কি? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আত্মহত্যা, হতাশা এটা কারা? আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা। কারণ একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করে 26-27 বছর পড়াশোনা শেষ করে তার অর্জিত সার্টিফিকেটটা 3 বছরে ইনভ্যালিড হবে। জি, কিন্তু এই যে বাংলাদেশের মুসলিম এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, এগুলো 80% শিক্ষার্থী কিন্তু নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। তারা চাকরি তাদের প্রত্যাশী। তাছাড়া চাকরিটা চাবে না কেন? আমাদের এটা প্রাচীন একটা রীতি হয়ে গেছে, যে কালচার, কালচার হয়ে গেছে যে না, আমাদের পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে। চাকরি কারণ এটা আমাদের দেশের একটা ওইভাবেই মানে আমাদের ব্যবসায়ীর ছেলে ব্যবসায়ী হয়। আমাদেরকে ওইভাবেই, আমাদের রাষ্ট্র ওইভাবেই আমাদেরকে ওই ভুল প্রসেসে, আমাদের ভুল সিস্টেমে আমাদের তুলে আনছে। জি, এখন যখন সে 26-27 বছর পড়াশোনা শেষ করে, তো একাডেমিক পড়াশোনা এবং চাকরির পড়াশোনা এটা পুরোটাই ভিন্ন। ভিন্ন আলাদা জিনিস। এটা পুরোটাই ভিন্ন। মানে যেহেতু স্কিলড করা হয় না, আচ্ছা। যে আপনি একটা সময়ে গিয়ে আপনি কোন দিকে যাবেন এটা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয় না। সুতরাং আপনাকে একটা বিপরীতমুখী পরিস্থিতি জি, মোকাবেলা জি। করতে হচ্ছে। তো এই যে আপনার আ এই একাডেমিক আর চাকরি প্রস্তুতিটা একটা আলাদা ব্যাপার। তো এই ২-৩ বা ৪ বছরে এটা পর্যাপ্ত সম্ভব। সময় না। বাংলাদেশে যেখানে লক্ষ, লক্ষ শিক্ষার্থী একটা চাকরির জন্য আবেদন করে, সেখানে এত কম্পিটিশনের মধ্যে এই ২-৩ বছরে আসলে এটা একটা ভালো চাকরি পাওয়া খুব আ কঠিন হয়ে পড়ে। জি। সেজন্য যদি অ্যা এইজন্যই বিশেষ করে শিক্ষার্থীরা আত্মহত্যা, হতাশায় ভোগে। যদি ৩৫ করা হইতো, তাহলে একটা শিক্ষার্থী ৮ থেকে ১০ বছর পাইতো। সে ১ম এ কি করত? ১ম এ সে বের হয়েই তার হয়তো একাডেমিক পড়াটা ভালোভাবে পড়তো, রেজাল্ট ভালো করতো, ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হতো। সে স্কিল ডেভেলপ করতো, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করত। তো এইগুলো করার ফলে কি হবে, যখন সে স্কিল ডেভেলপ করবে, সে একটা ভালো কোম্পানিতে জব করবে। আপনাকে উদাহরণ দেই। পার্শ্ববর্তী ভারতে দেখবেন যে যত বড়, বড় কোম্পানিগুলো আছে, অনলাইন ভিত্তিক কোম্পানিগুলো, জি। এগুলোর কিন্তু সিইও মেক্সিমাম কিন্তু ওই ভারতের আ আ শিক্ষার্থীরা। আচ্ছা, কারণ তাদের স্কিল ডেভেলপ করার একটা পর্যাপ্ত সময় থাকে। সময় থাকে। আমাদের যেটা বুয়েট, বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী স্টুডেন্টরা সেটা সেই সময়টা পায় না।
কেন পায় না? তারা তারা জানে যে আমি যতই ভালো জায়গায় পড়ি না কেন, যত ভালো প্রতিষ্ঠানেই পড়ি না কেন, আমার ৩০এই কিন্তু আমাকে শেষ হতে শেষ হবে। করতে হবে, সেজন্য হ্যাঁ, সে একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে, লাইফ সে শেষ। যে গবেষণা বিষয়ে যে সাবজেক্ট গুলো সেগুলো পড়া বাদ দিয়ে সে লাইব্রেরিতে এসে MP3 বা এই যে প্রস্তুতি গাইড নিয়ে ব্যস্ত থাকে। এজন্য রিসেন্ট দেখছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি একটা চাকরি প্রস্তুতির জন্য এটা নিষেধ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। এটা এই নোট কারণেই কিন্তু করা হয়েছে। তো আমি চাবো যে যেহেতু এই ৩৫টা কিন্তু আমরা যে আন্দোলন করছি এটা আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য, এটা যেমন একটা সমাজ রাষ্ট্র গঠনে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেখানে আমাদের অর্থনীতিবিদরা বলতেছে যে বয়স বৃদ্ধির সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই। জি। বরঞ্চ বয়স এটা বৃদ্ধি তো করা বাস্তব। হলে এখানে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি হবে। উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্ব কমে যাবে। মূল বিপদটা হলো এই যে ৩০ আমাদের ব্রেনে গেঁথে গেছে। জি, সরকারি লেভেলে হোক, বেসরকারি লেভেলে হোক, পিতামাতা হোক, ছাত্র হোক, শিক্ষার্থী হোক, সবার মাথায় এই ৩০টা গেঁথে গেছে যে ৩০ মানে শেষ, লাইফ শেষ। আচ্ছা, আমি মিস্টার সকালের কাছে একটু জানতে চাইবো, সেটা হলো যে এই যে সরকার না হয় একটা সিদ্ধান্ত ৩০-এ অনড়, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলো, প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো, তারা কেন পারছে না এই ৩০-এর গণ্ডিটাকে আউট করে দিয়ে ৩৫-এ চলে যেতে? তারা শুরু আসলে করতে পারছে না কেন? আসলে আপনি জানেন যে আসলে সরকারি চাকরির বয়সের সাথে সাথে বেসরকারিরা ওইটাই ফলো করে। এরাও মনে করে যে ৩০-এর মধ্যেই মনে হয় সমস্ত মানুষ মেধাটা থাকে, ৩০-এর পরে গিয়ে থাকে না, বা ৩০-এর ভিতরেই আমি নিব, এদের হচ্ছে স্মার্ট কর্মক্ষমতা থাকবে। এগুলো হচ্ছে সরকারি সিদ্ধান্তের সাথে সাথে এরাও এটা নিয়ে ভাবে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আজকে আপনি ব্যাংকের, বিভিন্ন বেসরকারি ব্যাংকের চাকরিগুলো পরীক্ষা দিতে যাবেন, এরা ক্লিয়ার বলে দেয় যে ৩০, কিন্তু সরকার বলতেছে, ভুল তথ্য অনেক সময় দেওয়া যে ৩০-এ তো কোম্পানিগুলো, বর্তমানে যে সিস্টেমটা দেখেন, কোম্পানির চাকরি করবেন আপনি, সেই জায়গায় কিন্তু ৩০-এর মানে না, আমি সেই জিনিসটা, এটা ছেড়ে থেকে রাখছে, কোম্পানিগুলো বেরিয়ে আসতে পারছে বেরিয়ে না আসতে কেন? পারতেছে না। এটা হচ্ছে যদি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করে, ওনারা অটোমেটিক এটা ৩৫ করে দিবে, চলে যাবে, কিন্তু চলে যাবে। এখানে সবাই সব নীতি নির্ধারকদের। নীতি নির্ধারকদের ভুল আছে, আপনি একটু সিদ্ধান্ত। বলবেন যে সেশন জট কিভাবে মানুষের জীবনের প্রভাব ফেলছে? সেশন জট শোনেন, আমি পড়াশোনা করি, ধরেন ইন্টারমিডিয়েট, একজন ইন্টারমিডিয়েট পাস করতে 18 বছর লাগে, পরে হচ্ছে অ্যাডমিশন টেস্টে 6 মাস বা 1 বছরের মতো একটা সময় লেগে যায়। জি, এরপরে আপনার শেষ হওয়ার কথা কত, অনার্স 4 বছরের সার্টিফিকেট অর্জন হওয়ার কথা 22 সালে, কিন্তু সেটা আপনি 19 আর 4 কত 23, কিন্তু জি, যখন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, কুষ্টিয়ার এক বড় ভাইয়ের অর্থনীতি বিভাগে আপনি এটা খোঁজ নিয়ে দেখবেন 8 বছর সময় লাগছে। তাহলে 19 আর 8 কত লাগলো, 19 আর 8 অবশ্যই 27। জি, আর 27 বছর আপনি একটা জিনিসে শ্রম দিচ্ছেন, মেধা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, পরিবার আপনার দিক তাকায় আছে, আপনি ভালো একটা কিছু করবেন, কিন্তু অনলি, আর এই একাডেমিক পড়ার সাথে কিন্তু চাকরির বাজারে যে পড়াশোনা, এটা কোনো রকম মিল নাই। চাকরির বাজারে পড়াশোনা বাংলা, বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, এবং একাডেমিক পড়া কিন্তু একটা সাবজেক্টের উপর ভিত্তি করে। জি। তো সেই ক্ষেত্রে একটা ছেলে 2 বছর 3 বছর তার প্রিপারেশনে নেওয়া লাগে, সে কিভাবে একটা ছেলে তাহলে এই 3 বছরের মধ্যে চাকরিটা পাবে? এজন্যই আমি চাই যে 35টা করা হোক। 35 করা হলে শোনেন সব দিক দিয়ে উপকার। একটা ছেলে যদি কেউ ছাত্র রাজনীতি করে, আপনি জানেন ছাত্রলীগের বলেন, ছাত্র দলের বলেন, যে কোনো রাজনীতি বা যে কোনো সংগঠনের রাজনীতি মানুষের সেবা দেওয়ার নাম। রাজনীতি আমি কিন্তু এটা খারাপ ভাবে নেওয়ার কিছু নাই। জি, রাজনীতি করবে একটা ছেলে, সে দেশের সেবা করবে জি, মানুষের মঙ্গলের জন্য। সেই জায়গায় ছাত্রলীগের একটা ছেলের রাজনীতি বয়সে দেয়াই আছে 29 বছর পর্যন্ত আপনি ছাত্রলীগের পদ পদবি পাবেন। একটা ছেলে যদি, রাজনীতি তো অনেক ছেলে মেয়েই করে বা মানুষের সেবা কাজ করতে চায়, সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে 2 জন, বাকি সবগুলো কিন্তু আসলে হতাশা হয়ে যায়। পরে যে সে নিজে একটু পড়ালেখা করে আবার সুন্দর মতো একটা চাকরির প্রিপারেশন আসবে, সেই সুযোগটা কিন্তু আর থাকে না। এজন্য চাকরি মানে ছাত্র রাজনীতি বলেন বা যে কোনো হিসাবে আপনি করেন না কেন, 35টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। 35টা হলে মানুষ এই দেশে মনে করবেন কবি সাহিত্যিক বলেন বা গবেষণা করার মতো সুযোগ পাবে। একটা ছেলে যে মানে পাশাপাশি কিছু ছোটখাটো কোম্পানির জব বা বেসরকারি কোনো চাকরি করলো, আর ওই টাকা পয়সা দিয়ে পড়াশোনা করলো, ফ্যামিলিতে কিছু দিল, এই সুযোগটাও থাকে। কিন্তু যখনই থাকবে 30-এর মধ্যে আমার পাইতেই হবে, তখন কিন্তু আর ওই চাকরি বাকরি করার সুযোগটা থাকে না, বা মনের মধ্যে ওই গবেষণার কোনো জিনিসই আর আসে না। সবসময় টেনশনটাই থাকে যে আমি কিভাবে 30-এর মধ্যে আমার একটা সরকারি চাকরি লাগবে। আচ্ছা, আচ্ছা। আমি যদি একটু এইভাবে বলি যে এই যে আপনারা, আপনাদের পক্ষে অনেকগুলো মতামত, জরিপে দেখা গেছে যে 90 এর উপরে হ্যাঁ, ছাত্র, অভিভাবক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আপনাদের পক্ষে বয়স 35 করার ক্ষেত্রে, চাকরির প্রবেশের সময়সীমা 35 করার ক্ষেত্রে তারা ইতিবাচক মনোভাব পোষণ করছেন। এরপরেও আপনাদের উপর হঠাৎ করে হামলা হয় এখন অথবা মামলা হয়ে যায়। এটার দায়টা আসলে কার? এখন আমি একটু বলি, আপনি অবশ্যই জানেন 2018 সালে প্রথম আলো একটা জরিপ করছে, সেই জায়গায় দেখা গেছে 96% শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা চায় যে সরকারি চাকরিতে আবেদনের বয়স 35 হোক। ডেলি ক্যাম্পাস
82। সর্বশেষ আপনি একটু গুরুত্বপূর্ণ কথা কথা বলি, সেটা হচ্ছে যে ডয়েচে ভেলে, জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন স্যার উনি একটা পোলিং এর আয়োজন করছিল ভোট, সেই জি। জায়গায় 57,000 সাধারণ শিক্ষার্থীরা ভোট দিচ্ছে। 57,000-এর মধ্যে 82% ভোট দিয়েছে হচ্ছে যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করা হোক। জি। এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখছি যে ওবায়দুল কাদের সাহেব 2019 সালের ফেব্রুয়ারি মাসে বলছে যে আগামী মাসেই আমাদের 35 করে দেওয়া হবে। 2022 সালে সাবেক মানে রাষ্ট্রপতি স্পিকার যখন ছিল তখন কিন্তু এই দাবিটা উপস্থাপন করা এবং বলে দিয়েছিল যে 35 করে দেওয়া হোক। এই যে বিভিন্ন সময় বিভিন্ন লোক দেখেন, কেউ কিন্তু 35-এর বিপরীতে কথা বলেন, এটা হচ্ছে উনারাও বুঝে, কিন্তু কোনো একটা সিস্টেমিক লস বা মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু লোক ভুল বুঝে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, এখানে আমি একটা ইতিহাস স্মরণ করতে চাই। মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর জাফরুল্লাহ সাহেব আপনাদের এই দাবিটা মেনে নেওয়ার কথা বলছিলেন। উনি বলছিলেন যে শুধু ডিফেন্সের ক্ষেত্রটা বাদ দিয়ে বাকিগুলো থেকে বয়সের সময়সীমাটাই ডিলেট করে দিবেন যদি তারা কখনো পাওয়ার্ড হন। উনি মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তার যে এই যুক্তিগতাগুলো আপনাদের সাথে মিলে গিয়েছিল অনেকটা, মনে হয় যে এরপরও আপনারা আন্দোলন চলছেন, আসলে আপনাদের আন্দোলনের শেষ কোথায়? আচ্ছা, আমি একটু কথা বলি, আপনি শোনেন। আমি একটা ছেলে, সরকারি চাকরিতে আবেদন করার স্বাভাবিক নিয়ম 30 দেয়া আছে। তো 30 যদি দেয়া থাকে তাহলে মানে 29 বছর 364 দিন পর্যন্ত আমি আবেদন করতে পারবো। তার মানে একদিন পরে অর্থাৎ 65 দিন যদি হয়ে যায় অথবা 2 দিন পরে আমি কিন্তু আবেদনটা করতে পারতেছি না। অথচ আমি সেই ছেলে 29 বছর 364 দিনের মধ্যে চাকরি নিয়ে 59 বছর পর্যন্ত মানে সরকারের বিভিন্ন দপ্তরে আমি সেবা দেওয়ার সক্ষমতা আছে, আমি জি। রাখি। তাহলে 59 বছর বয়সে আমার মেধা কাজ করে, অথচ 29 বছর 364 দিন অর্থাৎ তার 2 দিন পরে আমার আর কাজ করে না। এই যুক্তি আমি আপনার কাছে উল্টা প্রশ্ন করলাম, এটার যুক্তি সরকার খণ্ডন করুক। আর এই যে ভারত মানে বাংলাদেশে 56 বছর ইতিহাসে, ভারত উপমহাদেশে 56 বছর ইতিহাসে দেখা যায় নাই যে কোনো একটা আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের মামলা দেওয়া হয়, সেই মামলা ছেলেদের একটা বিষয়, কিন্তু তারপরে নারী শিক্ষার্থীদের উপরে যে মামলাটা দিয়েছে আমাদের, আমরা কি দোষ করছি? আমরা গণভবন অভিমুখে যাত্রা করেছি এবং আমরা 3টা পেপার সুন্দর মতো লিখেই নিয়েছি। পুলিশ প্রশাসন বলছে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস তুলিক উবাই, মোর্শেদ আল মামুন স্যার আছে অথবা বিপ্লব বড়ুয়া স্যার আছে, তাদের একজনকে এনে আমাদের সাথে সরাসরি কথা বলিয়ে দেন। এর আগেও জননীয় প্রশাসন প্রতিমন্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম, সেই সময় প্রতিমন্ত্রী ছিল মন্ত্রী ফরাদ স্যার। এরকম বিভিন্ন সময় কবির বিন আনোয়ার স্যার রাজনৈতিক উপদেষ্টা, ওনার সাথে আমরা কথা বলছি এই পুলিশ প্রশাসনের মাধ্যমে। কিন্তু ওই দিন এই যে 11ই মে ওনারা কোন রকম আমাদের কোনো কথাবার্তা না শুনে আমাদের অতর্কিত যে হামলাটা করছে। ছেলে পুলিশ হচ্ছে ছেলে পুলিশদের ধরতে পারে। আপনি কোনোদিন দেখছেন যে একটা মেয়ে মানুষের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে তাদের মারপিট করে মানে তারা হচ্ছে মানে ছেলে পুলিশ এগুলো কিভাবে থানা হাজতে নিয়ে যায়? এটা আমার উল্টা প্রশ্ন এই সরকারের প্রতি। আচ্ছা, আমি এই একটু পুলিশ মিস্টার প্রশাসনের প্রতি। রতনের কাছে জানতে চাইবো, আসলে আপনাদের বর্তমান আন্দোলনের কি পরিস্থিতি? আপনারা ঢাকা কেন্দ্রিক আন্দোলন করছেন, কিন্তু ঢাকার বাইরে আন্দোলনের পরিস্থিতিটা কি আপনাদের? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা শুধু যে ঢাকা কেন্দ্রিক আন্দোলন করি তা না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 30 আগস্ট লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আসতেছি, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সমাবেশ দিয়েছি। কিন্তু আমাদের ঢাকার বাইরেও যে 8টি বিভাগ আছে, এই বিভাগে আমাদের ওখানে কমিটি দেওয়া আছে। তারা প্রতিনিয়ত মানববন্ধন করতেছে, বিক্ষোভ মিছিল করতেছে বিভিন্ন জেলায় জেলায়। তো আমাদের সারা বাংলাদেশের 64 জেলায় আমাদের কমিটি দেওয়া আছে এবং 64 জেলায় কার্যক্রম চলতেছে। আমরা চাচ্ছি যে যেহেতু আমাদের দাবিটি রাজপথের মধ্যেই বাস্তবায়ন করতে হবে, সেহেতু আমরা চাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে আবারও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবিটি যেন বাস্তবায়ন করে দেয়। সে লক্ষ্যে আগামীতে আমাদের আগামী 8ই আগামী 31 তারিখে আমাদের একটা বিক্ষোভ মিছিল আছে জি। আহ, ইয়া রাজভাস্কর পাদদেশে। তো সেখানে হাজার হাজার শিক্ষার্থী উপস্থিতির মাধ্যমে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং এই বিক্ষোভ মিছিলের আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দাবিটি দ্রুত প্রজ্ঞাপন জারি এবং আমাদের উপর 24 জনের উপর যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যা মামলাটা অনতিবিলম্বে যেন প্রত্যাহার করা হয়। সেজন্য আমাদের কার্যক্রম এবং সমাবেশের এগুলো চলমান আছে আমাদের। মিস্টার সকালের কাছে একটু জানতে চাইবো যে এই যে আহ, বয়স 30 যে আমাদের শুধু চাকরির ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে গেঁথে গেছে, যেমন বিয়ে শাদীর ব্যাপারটা, আসলে কি বয়স 30-এর বেশি হলে কি বিয়ের বয়স চলে যায়? না না, এটা একদম ভুল কথা। মানে 30 হইলেই যে না, ছেলের বাবাও চিন্তা করে যে ছেলের বয়স 30 হয়ে যাচ্ছে, বিয়ে দিলাম না, এটা কি হলো? আর মেয়ের বাবা তো আরো বেশি চিন্তা করে, মেয়ের বয়স
30 হয়ে গেল, পাত্র পাবো কিনা আদৌ? আমি আপনাকে একটা কথা বলতে পারি, আমি এমনও মানে বিসিএস ক্যাডার দেখছি যে তারা হচ্ছে যে অল্প মানে 24-25 বছরও বিয়ে শাদী করে সুন্দর মতো পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে। বাংলাদেশে অহরহ নজির আছে। আবার মানে 30-এর মধ্যেই যে আমার করতে হবে তাও নিয়ম নাই, 30-এর পরে গিয়ে যে করা যাবে না এটারও কোনো নিয়ম নাই। এটার আমি কোনো যুক্তিকতাই খুঁজে পাই না। আচ্ছা, না আমি এই কারণে আরো বলছি আমরা যে হচ্ছে শুনেন, এই অভিভাবকদের সরকারি ক্ষেত্রে চাকরি, মাথায় গেঁথে গেছে সরকারি 30টা। চাকরি শুনেন, যদি আপনার এই মানে আমরা হচ্ছে যে বুলিং এর শিকার হই, পরিবার থেকে, সমাজ থেকে, আত্মীয় রাইট। স্বজন সব জায়গা থেকে আমরা একটা বুলিং এর শিকার হই যে মানে বিয়ে করা যাবে না, এটা একদমই ভুল কথা। বা বিয়ে মানে 35 হলে ছেলে মেয়ে নেওয়ার কষ্ট হবে বা সমস্যা হবে, এগুলো সব ধরনের একদম মানে একটা বুলিং করা হয় মানুষকে, তাছাড়া আর কিছুই না, এটা কোনো যৌক্তিকতাই নাই। আচ্ছা, আর আমি হচ্ছে একটু যদি অনুমতি দিতেন একটু বলতাম। যারা বলতেছে যে আসলে 30-এর পরে 35 পর্যন্ত করলে বিয়ে শাদী করবে কবে, সংসার করবে কবে, তাহলে আমাদের কথা বাদ দিলাম, আমাদের বাইরে যে 162টা দেশে সর্বনিম্ন চাকরিতে বয়স সর্বনিম্ন 35, তারা কি ওই বিয়ে শাদী করে না? আমি কি বলবো? তারা কি সংসার করতেছে না? তারা কি ওই কোনো দেশে তো রিটায়ারমেন্টের আগের দিন পর্যন্ত 59 বছর পর্যন্ত, তারা কি 59 বছর পর্যন্ত অপেক্ষা করতেছে চাকরির জন্য? না, তারা কি আগেই বিয়ে করতেছে। যখন একটা পর্যাপ্ত সময় থাকবে তখন কি হবে, ছেলেমেয়েরা বিয়ে শাদী করে নেবে, পাশাপাশি কিছু করার চেষ্টা করবে এবং ভালো অপশন খোঁজার জন্য চেষ্টা করবে। আমি মনে করি এটা 35 করে দিলে সবগুলোই সমাধান, সমস্যাগুলো যতগুলো সমস্যা আমরা ফেস করতেছি এগুলো সমাধান হয়ে যাবে। আমি এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাকে দেই। আপনারা জানেন যে বাংলাদেশে একজন প্রথিতযশা সাংবাদিক ডিডব্লিউ ডয়েস বাংলা বিভাগ খালেদ মহিউদ্দিন যে প্রধান, তিনি একটা কথা ইতিমধ্যে কয়েকটা দিন আগে আমাদের টকশোর মাধ্যমে বলছে যে আমি মানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেগুলো করছি সবই 35 বছরের পরে গিয়ে। আচ্ছা এটা আচ্ছা। কিন্তু বিভিন্ন মানে গবেষকরাও একই হিসাব করে পাইছে বা সব সময় মানে এটা একটা মানে ভুল ধারণা যে বলা যায় 30-এর মধ্যে, কিন্তু উনারা দেখেন সে হচ্ছে যে এমন একজন লোক যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটা চাকরি ছেড়ে দিয়ে তারপরে কিন্তু সে নিজেরে প্রমাণ করে এবং খুব ভালো একটা এবং জায়গায় সাংবাদিকতা অবস্থান এসেছেন, করছে। হ্যাঁ সাংবাদিকতা এসেছেন। সাংবাদিকতা এসেছেন এবং তিনি নিজে স্বীকার করছেন যে আমি আমার জীবনের সবচেয়ে ভালো কাজ যতগুলো করছি সবই 35-এর পরে। 35-এর পরে। তাহলে আপনি কেন এই 35 না, করবেন না? এমনিতেই হিসেব করলে দেখা যায় মানুষের মূল ম্যাচিউরিটিটা আসে 40-এর পর। হ্যাঁ, জীবনের যে ম্যাচিউরিটিটা, মূল সিদ্ধান্তটা আসে 40-এর পর। চলছে। যাক, আমি এই ক্ষেত্রে যদি বলি, সার্বিক মিলিয়ে যদি বলি যে আসলে আন্দোলনের ক্ষেত্র বা ফল কতটুকু পাচ্ছেন এবং শেষ পর্যন্ত কি সুড়ঙ্গের ওপারে কি আলোর রেখা দেখছেন? ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ, যেহেতু আমাদের আন্দোলন চলমান এবং আজকে যে আমাদের অবস্থানটা, আজকে যেখানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়া এবং গণমাধ্যম, গণমাধ্যম, জি। যেখানে মিডিয়ারা এবং গণমাধ্যম আমাদের পাশে আছে এবং প্রতিনিয়ত আমাদের এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের দাবিটা এটা তুলে ধরতেছে, আমাদের পাশে আছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই। এবং আমাদের আজকের এই অবস্থান দীর্ঘদিন আন্দোলনের ফল এটা আমরা পাচ্ছি। ইনশাল্লাহ সামনে আমাদের এই দাবিটি আহ, আমরা যে বাস্তবায়ন হবে এটা এই আশায় আমি আশায় ব্যক্ত করতেছি, কারণ আমাদের সামনে আহ, আটই 8ই জুন আমাদের বিশাল শিক্ষার্থী সমাগম আছে। উক্ত শিক্ষার্থী সমাগমের মাধ্যমে আমরা আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য আমরা আমাদের স্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উক্ত সমাগমে উপস্থিত হবে। মিস্টার সকাল, কিছু বলবেন? অবশ্যই আমি বলতে চাই যে আপনারা যারা আজকে এই রূপসী বাংলা টিভি চ্যানেলের মাধ্যমে দেখতেছেন তাদের একটাই কথা বলতে চাই যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35, এটা একটা সময়ের দাবি, একটা যৌক্তিক দাবি। এই সময়ে এদের চাইতে টপ অফ দা মানে হিট বা মিডিয়ায় যে একটা বিষয় হাইপটা উঠছে এটাই সবচেয়ে মানে আলোচনা বেশি আছে, আর এটা হচ্ছে একদম করে দেওয়া উচিত আমি মনে করি। কারণ 35 হলে তো আপনি কত যুক্তি দেওয়া যায়, যুক্তির মানে আপনি ভান্ডার খুলে দিতে পারি, কিন্তু আপনি এর বিপরীত যুক্তি আপনি একটা মানে মানে ক্লিয়ার যুক্তি সহকারে মানে তথ্য উপাত্ত সহকারে এবং যুক্তি সহকারে দিতে পারবেন না। কিন্তু 35 করা দেওয়ার পিছনে আমি হাজার হাজার যুক্তি দেখাইতে পারি, হাজার হাজার মানে ব্যাখ্যা দিতে পারি। এজন্য আমরা চাই যে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35টা করে দিয়ে আমাদের এই বেকারদের একটা মানে পথ তৈরি করে দেওয়া হোক। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনে আসার জন্য। আহ, ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে রূপসী বাংলা টেলিভিশনকে। রূপসী বাংলা টেলিভিশন যেহেতু আমাদের ছাত্র সমাজের পাশে আছে, আপনারা রূপসী বাংলা টেলিভিশনের পাশে থাকবেন। এবং আমি আবারও আমাদের 35 প্রত্যাশীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেহেতু দাবিটি বাস্তবায়নের একটা দ্বার প্রান্তে পৌঁছেছে, আপনারা অবশ্যই অবশ্যই প্রতিটা
প্রতিটা কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে অতীতের যত ছাত্র আন্দোলনের ইতিহাস আপনারা দেখছেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু প্রতিটা আন্দোলনে সফল হয়েছে। আমরা কোনো রাজনৈতিক সংগঠন না, আমরা সাধারণ 35-85 শিক্ষার্থী সংগঠন। আমরা এই সাধারণ 35-85 শিক্ষার্থীদের আমরা যেহেতু সাধারণ শিক্ষার্থী, আমাদের সবসময় আমরা শান্তিপূর্ণভাবে এবং অহিংসভাবে আন্দোলন করে থাকি। আপনারা আমাদের উক্ত সমাবেশে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আমাদের দাবিটি বাস্তবায়ন হবে, সেই আশা ব্যক্ত রেখে এখানেই বিদায় নিলাম। আমি শেষ করার আগে একটু বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই দাবিটির পিছনে কিন্তু 40 জন সংসদ সদস্য, রানিং 40 জন সংসদ সদস্য আমাদের এটা রায় দিয়েছে। এর মধ্যে নিক্সন চৌধুরী, ব্যারিস্টার সুমন, মির্জা আজম এমপি সাহেব আছে, এরকম ভাইটাল যারা আছে, এরা কিন্তু বুঝে শুনে, কারণ এরা হচ্ছে 2 থেকে 3 লক্ষ ভোটারের জনপ্রতিনিধি এবং তারা তাদের মানে স্টুডেন্টদের কথা মাথায় রেখেই কিন্তু সুপারিশটা করছে। তাছাড়া আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাউল করির স্বয়ন ভাই, সে কিন্তু এটার মানে সুপারিশ করছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভাপতি দুলাল স্যার, তারপর শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ওনারা সুপারিশ করছে। তাছাড়াও বাংলাদেশে যে মানে চতুর্থ স্তম্ভ যে সংবাদপত্র ধরা হয়, এইটার হচ্ছে সাধারণ সম্পাদক শ্যামল দত্ত স্যার, সে কিন্তু নিজে এটা সুপারিশ করছে। তাহলে আপনারা বোঝেন এই দাবিটা অত্যন্ত যৌক্তিক। এনারা কিন্তু মানে রাষ্ট্রের যে একদম মানে মেধাবী লোকগুলা, তারাই কিন্তু এটা সুপারিশ করে দিছে। তা আমি মনে করি যারা আজকে আমার এই মানে রূপসী বাংলা টকশোর মাধ্যমে দেখবেন, তারাও 35-এর পক্ষে প্রচারণা করবেন এবং 35 যেন হয় দোয়া করবেন সবাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মিস্টার রতন এবং সকাল। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করব। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ইব্রাহিম খলিল। আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন এবং শুভেচ্ছা সবাইকে। ভাই আপনার নাম্বারটা নাহলে যদি তো ইয়েটা শেয়ার অনেক সময় হয়েছে না, আধ ঘন্টার বেশি।